Mirchi Bangla presents Prem.com. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com. Good news alert! Prem.com এ যদি আপনিও গল্প পাঠাতে চান তাহলে 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকে টাইপ করে মেইল করুন গল্প to prem.com@gmail.com as in premdotkom@gmail.com সাথে নিজের নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারটি জানাতে ভুলবেন না। আজকে আপনি শুনবেন শিয়ানা, লিখেছে পুষ্পল গাঙ্গুলি। দেওয়ালের এক কোণে মাকড়সার জালটায় আটকে পড়েছে মাছি জাতীয় কিছু একটা। জালের একটা বাহু বেয়ে ধীরে সুস্থে নেমে আসছে মাকড়সাটা। তাড়াহুড়োর কিছুই নেই, সে জানে শিকার ধরা পড়েছে। এখন তাড়িয়ে তাড়িয়ে তাকে খেলেই হলো। সুজয়ের সামনে ল্যাপটপের স্ক্রিনেও একটা মাকড়সার জালের সৃষ্টি হয়েছে। স্ক্রিনের একদম মাঝামাঝি একটা বিন্দু থেকে শুরু হয়ে স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়েছে। সুজয়ের হাতের আঘাতেই সৃষ্টি হয়েছে এই মাকড়সার জাল। সকাল থেকেই রঞ্জিনী আরম্ভ করেছে। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে বসার ঘরে এসেই সুজয় দেখে রঞ্জিনী ঘরের পর্দা খুলে ফেলেছে। ঘুম চোখেই সুজয় জিজ্ঞেস করে, আরে ঘরের পর্দাগুলো কোথায় সরালে? আরে প্রিভেসি তো 12টা বেজে যাবে। রঞ্জিনী এক বর্ণ অবাক না হয়ে সেই হিস হিসে গলায় বলেছিল, পর্দা থাকলে তোমার সুবিধে হয় তাই না? ঘরে নৈরিতা নামের তোমার ওই বিশেষ বন্ধুকে আনিয়ে মেরিগো রাউন্ড খেলতে পারবে, তাই তো? পর্দা সরিয়ে রেখেছি যাতে পাশের ফ্ল্যাটে থাকা আমার বাবা এই ঘরটা পরিষ্কার দেখতে পান, যাতে তোমার শয়তানি ওনার চোখ না এড়ায়। হিস হিসে গলায় অকাতরে বিষ ঢালছিল রঞ্জিনী। পাশের ফ্ল্যাটে ওর বাবা এসে ওঠার কথায় সুজয় আরো শিউরে উঠল। অভ্যাসে পরিণত হয়েছে ব্যাপারটা। রঞ্জিনী অল্প বয়সেই মাকে হারায়, তারপর কিছু বছর আগে বাবাকে, কিন্তু এখনো বিশ্বাস করে ওর বাবা জীবন্ত, পাশের ফ্ল্যাটে থাকেন। কিছুদিন আগে সুজয় রঞ্জিনী একসাথে রেস্তোরাঁতে গিয়েছিল। রঞ্জিনী কল্পনায় সাথে বাবাকে নিয়ে যায়। সেখানে কাটানো ঘণ্টা দুয়েকের মধ্যে প্রায় 1 ঘণ্টা পাশের ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে কথা বলেছিল রঞ্জিনী। আশপাশের লোকজন তাকাচ্ছিল, কিন্তু সুজয়ের উঠে আসার জো ছিল না। রঞ্জিনীর ভয়ঙ্কর কিছু একটা করে ফেলার ভয়ে। সেই রূপ যে দেখেনি সে জানে না। রঞ্জিনী ওষুধ খাচ্ছে, হিমাদ্রি তাকে নিয়মিত দেখছে, কথা বলছে, কিন্তু লাভের লাভ খুব একটা কিছু হয়নি। 2-3 দিন ভালো থাকে, তারপর আবার যে কে সেই। আজ যেমন সকাল থেকেই বিষ ওগরাতে শুরু করেছে রঞ্জিনী। বাবাকে ফোন করে জানিয়ে দিতে হবে যে ওনার ফ্ল্যাট থেকে আমার ফ্ল্যাট পরিষ্কার দেখা যাচ্ছে, এখন সব সময় নজর রাখা যাবে। আমার সমস্যা রয়েছে তো, হ্যাঁ আমার সমস্যা রয়েছে তো। ডাক্তার ডেকে লোককে বলে আমার মুখে চুনকালি মাখানোর যে ভরপুর গ্যাস বেলুন ফুলিয়ে যাচ্ছ একদিন ধরে, সেটা আমি ফাটিয়ে দেব, টুকরো টুকরো করে দেব। সুজয় আর কথা বাড়ায়নি। চুপচাপ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ল্যাপটপের সামনে বসেছিল। আজ ভিডিও কলে একটা জরুরি মিটিং রয়েছে। এমনিতে সুজয়ের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই, ম্যানেজমেন্টের প্রিয় পাত্র। আজকের মিটিংটায় বাজিমাত করতে পারলে আরও ওপরে ওঠা যাবে। ল্যাপটপ অন করে সবে বসেছে, এমন সময় শুরু রঞ্জিনীর ফোন নিজের বাবাকে, যদিও ওই প্রান্তে কেউ নেই। সুজয় দেখছে রঞ্জিনী ফোন হাতে অবলীলায় কথা বলে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা, পর্দা সরিয়ে দিয়েছি,
এবার তুমি বারান্দা থেকে আমাদের ঘরটা দেখতে পাবে। ভাগ্যিস তুমি বুদ্ধিটা দিয়েছিলে, না হলে এই ধূর্ত পোকাটা কোন দিক থেকে এসে কবে যে আমায় কিভাবে কামড়ে দেবে ধরতেই পারবো না। শোনো, দায়িত্ব তোমারই বাবা। তুমি একে দেখে আমার জন্য পছন্দ করেছিলে, আমার একে বিয়ে করার কোনোদিনও ইচ্ছে ছিল না। এখন তুমি আমায় এই সিনে ঢুকিয়েছো, তোমাকেই আমায় রক্ষা করতে হবে। তুমি কিন্তু সময় সময় বারান্দায় এসে দাঁড়াবে, হ্যাঁ? দেখবে কখনো কখনো ওর একাধিক বান্ধবী আমার বাড়িতে আসে, আমার বেডরুমে ঢুকে তোমার প্রাণের জামাইয়ের সাথে আমার আমার ভূমিকা পালন করছে। এতটা আক্রমণ সুজয় আর নিতে পারল না। গলা তুলে বলল, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, হ্যাঁ? ফর হেভেন সেক এরকম গাঁক গাঁক করে অশ্রাব্য কথা বলো না। খুব ইচ্ছে থাকলে ঘরের দরজা বন্ধ করে বলো। আমার অফিসে একটা সম্মান আছে। তাছাড়া আমরা পশুর মতো থাকলেও বাকিরা জানে এটা একটা ভদ্রলোকের বাড়ি। এতে ফল হলো উল্টো। রঞ্জিনী বরং এক লাথিতে সুজয়ের ঘরের দরজাটা খুলে মধু মাখা অথচ ধারালো গলায় বলল, ভদ্র মানুষের বাড়ি? তোমার আশেপাশের মানুষগুলো জানে যে তোমার মুখে ভদ্রলোকের মুখোশ আছে শুধু? তোমার হোয়াটসঅ্যাপে আসা নন ভেজ মিমস, তোমার বান্ধবীদের ছবি সব পরিবার আর পাড়ার লোকের কাছে বিলি করে দেবো? হ্যাঁ, ভদ্রলোকের বাড়িতে আমি অভদ্রের মতো বিহেভ করছি? তাহলে বাড়িটা ছেড়ে দাও না কেন? হ্যাঁ, এটা তো আমার বাবার কেনা। রাস্তার ফুটপাতে বসে বান্ধবীদের সাথে ব্যবসা করো, ওটাই তোমাকে আর তোমার বান্ধবী নৈরিতাকে স্যুট করে, বুঝলে? আর তুমি যদি না চাও আমি সরাসরি অফিসে গিয়ে তোমার সমস্ত কলিগের সামনে এই আইডিয়াটা চাচা ছোলা ভাষায় ফ্লোট করি, মাই ডিয়ার ওয়ার্ম অফ আ হাজবেন্ড, প্লিজ স্টে শাট। ভদ্রলোক, নাটক যত। একটা কুৎসিত হাসির মধ্যে সুজয়ের প্রতি একরাশ অবজ্ঞা আর ঘৃণা মিশিয়ে চলে গিয়েছিল রঞ্জিনী। সুজয়ের মনে হচ্ছিল সে মানুষ থেকে একটা পুতুল হয়ে গিয়েছে, যে পুতুলগুলো চড় থাপ্পড় লাথি খেয়েও উঠে দাঁত বের করে হাসে। আর পারেনি সুজয়। ল্যাপটপের স্ক্রিনে সজোরে একটা ঘুষি কষিয়ে দেয় সে। ল্যাপটপ ভেঙে চুরমার। পকেট থেকে ফোনটা বের করে সুজয়। একটা নাম্বার ডায়াল করে বলে, হ্যালো, হ্যাঁ বলছি মিস্টার সোমকে একটু বলো না যে বাড়িতে একটা অসুবিধে হয়েছে। ওই যা হয়ে থাকে। আজ একটু বাজে লেভেলে হয়েছে। ভাগ্যিস কাল তোমার সমস্ত প্রেজেন্টেশন মেল করে দিয়েছিলাম। তোমাকে তো এক্সপ্লেন করেই দিয়েছি, জাস্ট টেক দেম থ্রু। মিস্টার সোমকে বলো আমি পুরোটা করেছি। অবশ্য না বললেও উনি বুঝতে পারবেন। আর বলছি তুমি একটা কাজ করবে, শোন না, তাড়াতাড়ি কাজ সামলে 5:30 নাগাদ আমাদের ওই ব্রিউবেরি কফি শপে আসতে পারবে? ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। ওকে, বাই বাই বাই। ফোনটা রেখে সুজয় থম মেরে বসে থাকে খানিকক্ষণ। রঞ্জিনী আজ নিজের কাজে সফল। তার রন্ধ্রে রন্ধ্রে বিষটা ছড়িয়ে দিতে পেরেছে। সেই কারণেই শান্ত হয়ে বসে থাকতে পারছে না সুজয়। কাউকে কোনোভাবে আঘাত করতে হবে। একটু মাথা ঠান্ডা হলে সে ভাবে একদিকে ভালোই হলো, ম্যানেজমেন্ট ভাববে এই সমস্যার মধ্যে সুজয় এরকম দুরন্ত একটা প্রেজেন্টেশন করতে পেরেছে, অর্থাৎ বাড়তি ভালোবাসা। কিন্তু তারপরেই শরীর জুড়ে মাথা চাড়া দিল ওই বমি বমি ভাবটা। অপমানের জ্বালা যে এত তীব্র হতে পারে এই প্রথম টের পেল সুজয়। ঘরের কোণে চোখ পড়তে সুজয় দেখল মাকড়সাটা পোকাটাকে খেতে শুরু করেছে। সুজয়ের মনে হল লোভের বশে ভুল স্টেপের ফলে সে আজ বন্দী, কিন্তু তাকে কেউ ছিঁড়ে খেতে পারবে না, সেটা সে হতে দেবে না। টেবিলে অধৈর্যভাবে একটা চাপড় মেরে সে উঠে দাঁড়াল। আর না, এনাফ ইজ এনাফ। আমার আর ভালো লাগছে না। ব্রুবেরি কফি শপের দরজাটা ঠেললেই কাঠের পাল্লার সাথে ওপরে বেঁধে রাখা একগোছা বেলের ধাক্কায় টুংটাং শব্দ হয়। আজ কফি শপে ঢুকেই সুজয়ের মনে হল টুংটাং শব্দটা ওর মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। কফি শপের একপাশে পোলকা ডটের টপ
আর জিন্স পরে বসে আছে একজন। গত 3 বছর যাবৎ সুজয়ের মনে হয়েছে এই ব্যক্তি দ্রুত তার নিয়তি হতে চলেছে। নৈরিতা জয়েন করেছিল অন্য টিমে, সুজয়ের উদ্যোগেই তার টিম বদল হয়েছে। সে এখন তার টিমের মেম্বার। ম্যানেজমেন্টের খাস লোক হওয়ার কিছু সুবিধে আছে বইকি। সুজয় এমনিতে সাবধানী মানুষ, অফিসে নৈরিতার প্রতি বাড়তি উচ্ছ্বাস কখনোই দেখায় না, বরং তার প্রতি একটু কড়াই থাকে সে। তাদের সমীকরণ চালু হয় অফিসের বাইরে। বাড়িতে স্ত্রী বর্তমান, অথচ সে অন্য কারুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে স্বেচ্ছায়। এসব দেখে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সুজয় এই প্রশ্নের জবাবে নৈরিতাকে বলেছিল, সে কে কি বললো আই ডোন্ট বদার। আমার দাম্পত্য জীবন কেমন চলছে কেউ খোঁজ নিতে এসেছে? জীবন হাসি মুখে কাটানোর অধিকার সকলেরই আছে। রোজকার গালিগালাজ খেয়ে আমি কেমন আছি কেউ যখন জানতে আসে না, তখন আমি কি করছি সেটা জানার অধিকারও কারণ নেই। সোজা কথা। আমি তোমার কাছে দুদণ্ড শান্তির খোঁজে আসি। আমি আসি কারণ আমি জানি যে আমায় কেউ গালিগালাজ করবে না। কিন্তু এই দুনিয়াতে কোনো কিছুই শান্তিতে মেলে না, এমনকি শান্তির খোঁজও নয়। আজ যেমন টের পেল সুজয়, 2 মিল্কশেক আর 2 গ্রিলড চিকেনের অর্ডার দিয়ে নৈরিতার সামনে টেবিলটায় বসতেই মেয়েটি তার দিকে মুখ তুলে কাটা কাটা গলায় প্রশ্ন করল, এভাবে আর কতদিন? হকচকিয়ে না গেলেও সুজয় এই প্রশ্নটা এক্সপেক্ট করেনি। মানে তুমি খুব ভালো করেই বুঝতে পারছো সুজয়। আমি জানতে চাইছি এভাবে আর কতদিন কাটাবো আমরা? সকালের রন্ধ্রে রন্ধ্রে এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়ে বেড়ানো বিষটা আবার মাথা চাড়া দিচ্ছে। তবে এখানে মেজাজ হারালে চলবে না। সুজয় যথাসাধ্য শান্ত থাকার চেষ্টা করে বলল, নৈরিতা, আজ সারাদিন আমার খুব কষ্টে কেটেছে। রঞ্জিনীর কাছে চূড়ান্ত অপমানিত হয়ে ল্যাপটপটা ভেঙে ফেলেছি। তারপর রেগে মেগে ল্যাপটপ কেনার নাম করে গাড়ি নিয়ে সারাদিন উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেরিয়েছি। প্লিজ প্লিজ গিভ মি এ ব্রেক। সুজয়, তুমি ব্রেকেই আছো, তোমার কোনো পিছুটান নেই। ধরো এই মুহূর্তে তোমার বা আমার কোনো পরিচিত মানুষ এই কফি শপে আসেন এবং আমার বা তোমার পরিচয় জানতে চান, তখন কি বলবে? বলবে যে আমার বন্ধু বা নিছক সহকর্মী। আমার বন্ধু বলে পরিচয় দিতে পারবে, কনসিডারিং এভরিথিং? তুমি নিশ্চয়ই অফিসে বা বাড়িতে মিথ্যে বলে বন্ধুকে নিয়ে অন্য কোথাও বেড়াতে যাও না, এবং আমিও আমার বাবার শরীর খারাপের নাম করে অফিস থেকে অফ নিই না। অফিসের পরে রেগুলারলি কোনো কলিগের সাথে এতক্ষণ কফি শপে আড্ডা দিই না। নৈরিতা, আমি কিন্তু শুরুর দিন থেকে তোমার কাছে একেবারে অনেস্ট। আমি তোমায় কোনোদিন কোনো আশা দিইনি, বরং আমি... ঠিক কথা, আমি সব জেনেই তোমার সাথে এগিয়েছি। কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপে, যদি এটাকে রিলেশনশিপ বলা চলে, একটা কালমিনেশন পয়েন্ট থাকে। ওই যে যারা বলে না সব রিলেশনশিপের নাম হয় না, ওগুলো সিনেমা বা টিভিতে শুনতেই ভালো লাগে, বাস্তবে নয়। আমরা প্রায় 2 বছর এই জিনিসটার মধ্যে রয়েছি। আমার মনে হয়েছে যে আমি বিবাহ বহির্ভূত বা এক্সট্রা ম্যারিটাল হয়ে থাকতে রাজি নই। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমি আজ এতটা প্রেশারে রয়েছি, তার মধ্যে এইসব কথাগুলো উঠছে কি করে? বিকজ যে ফিসফিসগুলো অনেক দিন ধরেই চলছিল, আজ নিজের কানে সেটা শুনেছি। কি শুনেছো? হ্যাঁ, আজ তোমার প্রেজেন্টেশনের দায়িত্ব পালন করলাম, ভালোভাবেই করেছিলাম। কিন্তু তারপর ক্যাফেটেরিয়ার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনি মার্কেটিংয়ের সংকল্প আর জয়িতা বলতে বলতে আসছে সুজয়ের পরপুত্রী বলে কথা, ওই তো প্রেজেন্টেশন রাখবে। বাড়িতে গিয়ে ডিকশনারি খুলে দেখ, সুজয়ের অন্য মানে হচ্ছে নৈরিতা। অর্থাৎ আমি যতই ভালো কাজ করি না কেন, লোকে ভাববে আমি আনফেয়ার কিছু অবলম্বন করে উঠে আসছি। তাছাড়া বাড়ি থেকে বিয়ের জন্য চাপ না দিলেও 2-1বার জিজ্ঞেস করেছে, আমার কাছে কোনো উত্তর ছিল না। আর ওই যে বললাম, আমি কারোর জীবনে একটা কলঙ্কিত চ্যাপ্টার হয়ে থাকতে চাই না। আমি সিরিয়াসলি তোমার থেকে এই কথাটা এক্সপেক্ট করিনি নৈরিতা। আমি এখানে এসে ভাবিনি এটা শুনবো। তাহলে কিসের জন্য এসেছিলে?
শান্তির জন্য। যে শান্তির জন্য উইকেন্ড ট্রিপে গিয়েছিলে। নৈরিতা প্লিজ। সুজয়, আই অ্যাম সরি। তোমার শান্তির ব্যবস্থা নিজেই খুঁজে নাও, বা আমায় আপন করো, যেভাবে হোক। কারণ তোমায় যে ভালোবাসি সেটা আমি অস্বীকার করতে পারি না, যদিও তুমি সেটা একবারও স্বীকার করনি। সেটা করতে পারলে তবেই আমায় কল করো। নৈরিতা উঠতে যাচ্ছিল। সুজয় ডান হাত দিয়ে ওর হাতে হাত রেখে বলল, সেটাই ডিসকাস করতে এসেছি, প্লিজ বসো। গাড়িটা হিমাদ্রির চেম্বারের সামনে পার্ক করল সুজয়। ডক্টর হিমাদ্রি শেখর সেনগুপ্ত। রঞ্জিনীর চিকিৎসা ইনিই করছেন। রঞ্জিনীদের পারিবারিক বন্ধু। সেই সূত্রে সুজয়ের সাথেও ভালো আলাপ হয়ে গিয়েছে। দুজনের মধ্যে বেশ পটে। হিমাদ্রি অনেক রাত অবধি চেম্বারে থাকে। ভিড় এড়াতে 10টার পর এখানে এসে হাজির হয় সুজয়। এত রাতেও 3 জন পেশেন্ট বসে রয়েছে, একজন ভিতরে, ডাক্তারের সামনে। সুজয়ের তাতে কোনো আপত্তি নেই। খবর পাঠিয়ে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখতে দেখতে ঘণ্টাখানে কেটে গেল। 11:15 নাগাদ হিমাদ্রি বেরিয়ে এসে বলল, সুজয়দা, এক্সট্রিমলি সরি গো, আজ একটু প্রেশার ছিল, তোমায় এতক্ষণ বসিয়ে রাখলাম। কি খাবে বলো? এখানে পাশেই একটা দারুণ বিরিয়ানির দোকান খুলেছে, ওর মালিকের আত্মীয় আমার পেশেন্ট, এক্ষুনি দিয়ে যাবে। অনেক রাত অবধি ডেলিভার করে। না গো হিমাদ্রি, তোমার কাছে অন্য ব্যাপারে এসছি। আর বিরিয়ানির লোভ দেখিও না। সকাল থেকে এত কিছু খেয়েছি যে আর খিদে নেই। সুজয়দা, কি হয়েছে বলো তো? হোয়াটস রং? তুমি ভেতরে এসে আমার সাথে বসো তো প্লিজ। কাম ইনসাইড, এসো। হিমাদ্রির চেম্বার দেখে বোঝাই যায় তার পসার বেশ ভালোই চলছে। নরম সোফা, চারপাশ ঝকঝকে তকতকে। সুজয় হেসে বলল, তোমার তো ভালোই চলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্য লোকের যত সমস্যা তোমার ততই ভালো, তাই তো? হিমাদ্রির বোধহয় কথাটা ভালো লাগলো না, তবুও একটু হেসেই বলল, তা নয় সুজয়দা, আসলে আমি চাই সমস্যাটা যেন পৃথিবী থেকেই সরে যাক। যাকে বলো, হাউ ক্যান আই হেল্প ইউ? হিমাদ্রি, তুমি কি শিওর যে কাজ হচ্ছে? মানে তোমার চিকিৎসাতে আমরা ঠিক পথে যাচ্ছি? কেন? কারণ রঞ্জিনী দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। আমায় উঠতে বসতে গালিগালাজ করছে বিশ্রী ভাষায়, সন্দেহ করছে অন্য মেয়েদের নিয়ে। এবং সবচেয়ে গুরুতর ব্যাপার কি জানো? ও নিজের বাবার সাথে এখনও কথা বলছে। মনে করছে যে ওর বাবা পাশের বাড়িতে এসে উঠেছে। বাবা যিনি মারা গেছেন। কি হচ্ছে বলো তো এগুলো? সুজয়দা, এই কথাটা আমি তোমাকে বলবো ভাবছিলাম। কি? দেখো সুজয়দা, পেশেন্ট যদি ডাক্তারের সাথে সহযোগিতা না করে তবে তো মুশকিল। আমি যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছি সেগুলো রঞ্জিনী দিকে নিয়মিত খাচ্ছে? দেখো হিমাদ্রি, আমি চেষ্টা করি ওর সাথে কথা বলার, বাট খোঁজ রাখি, কিন্তু সমস্যা হচ্ছে যে ও আমায় নিজের শত্রু বলে মনে করছে। কথা বললেই খেঁকিয়ে ওঠে, সন্দেহ করে যে অন্য কারোর সাথে আমি সম্পর্ক রাখছি। সুজয়দা, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ বিন গোয়িং থ্রু, কিন্তু দেখো প্রতিটা ট্রিটমেন্টের একটা রাস্তা থাকে। কিছু দূর অগ্রসর হলে তবেই বলা যায়। ইটস ইজি ফর ইউ টু সে হিমাদ্রি, কিন্তু ব্যাপারটা যে কোন সুজয়দা লিসেন, আমার ওপর ভরসা রাখো। রঞ্জিনী দিকে দিদি বলি ঠিকই, কিন্তু ও আমার থেকে মাত্র বছর 1.5 বড়। আমরা একসাথে বড় হয়েছি, লাইক ফ্রেন্ডস। আমি ওদের পাশের বাড়িতেই থাকতাম। রঞ্জিনীদির বাবা বিপিন জেঠু ছিলেন বড় লয়ার। আমার বাবা ওনার কাছে সেক্রেটারির কাজ করতেন। মূলত বিপিন জেঠুর টাকা পয়সার জন্য আর তার কনস্ট্যান্ট সাপোর্টের জন্যই আজ এখানে পা রাখতে পেরেছি। তাই আমারও কর্তব্য রয়েছে, তুমি ভেবো না। সত্যি রঞ্জিনীর বাবা বিপিনবাবু অনেকের কল্যাণ করেছেন। খ্যাতনামা উকিল ছিলেন, অঢেল রোজগার করেছেন, আবার তেমনি উপকারও করেছেন। সুজয়ের সাথে রঞ্জিনীর সম্বন্ধ উনিই করেছিলেন। বিপিনবাবু সুজয়ের আগের কোম্পানির একটা লিগ্যাল কাজে নিযুক্ত হন। সুজয়ের সাথে সেখানেই আলাপ। তার কথাবার্তা এবং কর্মস্পৃহা বিপিনের খুব ভালো লাগে।
কিছুদিন পর বিয়ের কথা পাড়েন। সুজয় রঞ্জিনীর সাথে আলাপ হওয়ার পর না বলেনি। বিয়েটা হয়ে যায়। বর্তমান চাকরিটা পেতেও বিপিনবাবু তাকে সাহায্য করেন। আজ বিপিনবাবু নেই। সুজয়ের বিয়ের সেই শান্তিও নেই। সুজয় নিজের মনেই হাসে, মাথা নেড়ে মনে মনে বলে, হ্যাঁ, কল্যাণ করেছেন তো বটেই। জীবনটা পুড়ে ছাই হয়ে গেল। কল্যাণ। কিন্তু হিমাদ্রির দিকে তাকিয়ে সুজয় বলল, না হিমাদ্রি, তুমি আমায় ভুল বুঝো না। আসলে রঞ্জিনী, মানে আমি ওকে এত ভালোবাসি না, আমি এগুলো নিতে পারি না, জানো তো। তুমি বিশ্বাস করো হিমাদ্রি, আজ আমি এত অপমানিত হয়েছি যে রাগের মাথায় আই ব্রোক মাই ল্যাপটপ। আমার অফিসের ল্যাপটপ, আমি নতুন একটা ল্যাপটপ কিনতে হলো। বাট সুজয়দা, লিসেন টু মি, তুমি প্লিজ নিজেকে হার্ট করো না, প্লিজ ধৈর্য ধরো। আমি কথা দিচ্ছি রঞ্জিনীদি ইমপ্রুভ করবে। আমার এখনো খারাপ লাগে সুজয়দা, দুবরাজপুরের ওই ঘটনাটা আমি থাকতেই ঘটলো। আমার যে কি খারাপ লাগে। ছাড়ো, তুমি আর ওসব নিয়ে এখন। যাই হোক, আমি আজ আসি, চলো, বাই। সুজয় বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ দরজার মুখ থেকে ঘুরে একটা অবান্তর প্রশ্ন করল, আচ্ছা হিমাদ্রি, রঞ্জিনী যে ওষুধ খাচ্ছে সেগুলো কিরকম? কিরকম মানে? মানে আমি বলতে চাইছি যে ধরো যদি ওভারডোজ হয়ে যায় তাহলে। ক্যান বি এক্সট্রিমলি ডেঞ্জারাস, প্রাণ সংশয় অবধি হতে পারে। কিন্তু সুজয়দা, তুমি হঠাৎ এই কথা? না বলছি মানে কি বলতো, মানে ডোন্ট মাইন্ড মি সেইং দিস, বাট মানে ও তো খুব একটা সুস্থ নয়। হুট করে যদি অনেকগুলো ওষুধ খেয়ে ফেলে, মানে বুঝতে পারছো তো, আমি বাড়ির বাইরে থাকি, আমি জানি না। আমি হিমাদ্রি ঠোঁট কামড়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, সুজয়দা, আপনি রঞ্জিনীদিকে একটু চোখে চোখে রাখবেন প্লিজ, ইটস রিকোয়েস্ট। গাড়িতে বাড়ি ফেরার পথে নানান কথা ভাবছিল সুজয়। আজ দিনটা বেজায় ইভেন্টফুল ছিল, ইভেন্টফুল অ্যান্ড সাকসেসফুল। মেন রাস্তা থেকে পাড়ার গলির বাইরে দাঁড়িয়ে সুজয় দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে গলায় ঢালল। বিকেলে মনে হয়েছিল নৈরিতার সাথে বুঝি সব শেষ, কিন্তু নৈরিতার আকর্ষণ জীবন থেকে ত্যাগ করতে সুজয় নারাজ। হবে না, ওই পারফিউমের উন্মাদ করা সুবাস ওর বেঁচে থাকার অক্সিজেন। আজ যখন নৈরিতা উঠে পড়ছে, সুজয় ওর হাত ধরে ওকে বসায়, অকপটে বলে, দেখো, তোমাকে আমি জীবন থেকে কাটাতে পারবো না, ইটস নট পসিবল। তাহলে রঞ্জিনীকে কাটাও। আরে কাটাও বললেই তো কাটানো যায় না। যে ফ্ল্যাটটায় থাকি সেটা ওর বাবার। আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, কিন্তু ওটা ওরই নামে। কিন্তু ইউ আর্ন ইনাফ সুজয়, তোমার কাছে অন্যের টাকা বা প্রপার্টি কেন এত ইম্পর্ট্যান্ট? সুজয়ের গলায় চাপা হিংস্রতা আসে, খানিকটা রঞ্জিনীর সুরেই বলে, কারণ আমার বিয়ের মৃতদেহ আমিই বহন করে চলেছি, গালিগালাজ সহ্য করেছি। আমার মা বাবাকে উদ্দেশ্য করে যা বলা হয়েছে, সেগুলো বলা হয়েছে যে তারা ছিলেন অপদার্থ বলেই আমার মতো একটা অপদার্থকে জন্ম দিয়েছেন। শুনতে হয়েছে দ্য গ্রেট বিপিন রায়চৌধুরী না থাকলে আমি কলম পিষতাম কোনো কোম্পানিতে বসে। আই শ্যাল নট লেট দ্যাট পাস। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, তার হিসেব কড়ায় গন্ডায় আদায় করে তবেই আমি ছাড়ব। সঙ্গে ব্যাংকে যে অঢেল টাকা রয়েছে সেটাও আমি নিয়ে ছাড়ব। নৈরিতা, তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না। কিন্তু তুমি বলছো একজন সমস্যাগ্রস্ত মানুষ হঠাৎ ডিপ্রেশনের বশে একটু বেশি ওষুধ খেয়ে নিতেই পারে, তাই তো? তারপর তার শরীর খারাপ হতে পারে, তারপর সে অজ্ঞান হয়ে যেতে পারে, এবং সেই অজ্ঞান হওয়া অবস্থাতেই ঘুমের মধ্যেই নৈরিতার গলা আতঙ্কে বুজে আসে। সুজয়, নৈরিতা, নৈরিতা,
ব্যাংকে যখন কোটিখানেক টাকা ঢুকবে না, তখন দেখবে আর কোনো চিন্তা থাকবে না। ফিক্সড ডিপোজিট আর মিউচুয়াল ফান্ডের কথা তো ধরছিই না। তুমি আমি, অন্য শহর, অন্য জীবন, অন্যভাবে শুরু করব। অবশ্য এত টাকা থাকলে শুরু না করলেও চলবে। কিন্তু এটা তো গর্হিত অপরাধ। আর আমি যা ফেস করেছি, হ্যাঁ, সেটা গর্হিত নয়, সেটা টর্চার। তার বেলা কিন্তু তুমি একজনকে সরিয়ে দিতে চাইছো? সে কি আদৌ বেঁচে রয়েছে নৈরিতা? হ্যাঁ, বিয়ের পর প্রথম 1 বছর আমার প্রতি রঞ্জিনীর আচরণ আহামরি না হলেও চলনসই ছিল। আমার শ্বশুরের মৃত্যুর পর রঞ্জিনীর মুড ঠিক করতে একবার একটা লম্বা উইকেন্ডে আমরা বীরভূম বেড়াতে গেলাম। আমরা একা নই, আমাদের সঙ্গে রঞ্জিনীর কয়েকজন ফ্যামিলি ফ্রেন্ডও ছিল, ইনক্লুডিং আমাদের ডাক্তার হিমাদ্রি। আমরা এদিক ওদিক ঘুরছি, হঠাৎ রঞ্জিনীর চিৎকার শুনি। সবার মধ্যে একটা হুলস্থুল পড়ে যায়। প্রথমটায় খুঁজে পাইনি, তারপর হিমাদ্রি ওকে পাথরের আড়াল থেকে বের করে। কেন যে ও চেঁচিয়েছিল আজ পর্যন্ত জানতে পারিনি। হসপিটালে জ্ঞান ফেরার পর থেকে আজ অবধি 2 বছর ধরে আমি শুধু গালিগালাজ আর অশ্রাব্য কথা শুনে এসছি। ওই ঘটনার পর থেকেই যেন আমার প্রতি ওর আক্রোশ আরও বেড়ে গিয়েছে। হয়তো আগে থেকেই ছিল, ওই ঘটনার পর বেরিয়ে এসেছে। এও শুনেছি যে আমি নাকি বিপিনবাবুর টাকা দেখে ওকে বিয়ে করেছি। বেশ করেছি। এইবার ওই টাকা আমি আদায় করে ছাড়ব। আমাকে অপদার্থ বলা হয়েছে তো, এইবার দেখবে আমার পদার্থবিজ্ঞানের দৌড় আমি বোঝাবো। শোনো, সোজাসুজি উত্তর দাও তো, তুমি কি আমার সাথে আছো কি না? না না, মানে আমি ভাবতে পারছি না। না না না। ভাবো ভাবো, সময় নিয়ে ভাবো। কাল এই সময় এখানে আমাকে মিট করো। আর যদি মনে হয় পারবে না, তাহলে ওই সত্যিকারের ভালোবাসার দোহাইটা দিও না। বুঝতে পেরেছ? সন্ধ্যের কথাগুলো ভেবে মৃদু হাসল সুজয়। হিমাদ্রি থেকে আসল কথাটা জেনে নেওয়া হয়েছে। ওষুধ বেশি পরিমাণে পেটে গেলে ঘাতক হতে পারে। হিমাদ্রি ছেলেটা ভালো, বিপিনবাবু পড়িয়েছেন বলে নিজেকে বেচে দিয়েছে সারা জীবনের জন্য এই পরিবারের একমাত্র অসুস্থ সন্তানের কাছে। হিমাদ্রি জানে না সে কি অস্ত্র তুলে দিয়েছে সুজয়ের হাতে। পানীয়ের বোতলটা ডাস্টবিনে ফেলে আবার গাড়ি স্টার্ট দিল সুজয়। সকালবেলা ঘুম থেকে উঠে আধ ঘুম চোখে মাথা চুলকোতে চুলকোতে বাইরে এসে সুজয় দেখল তার বাথরুমের সামনে একগাদা লোক কাজ করছে। সুজয় বাথরুমের ব্যাপারে খুব নিটপিটে গোছের। আজ সকালে একগাদা লোক দেখে সে অবাক চোখে তাকালো রঞ্জিনীর দিকে। রঞ্জিনী, কি হচ্ছে? কি মেলা লেগেছে এখানে? রঞ্জিনী সেই বিষাক্ত হাসি হেসে বলল, বাবাকে দেখছি আজকেই ফোন করতে হবে। তোমার ম্যানেজমেন্টের সাথে কথা বলে বাবাকে বলবো তোমায় 2-1 ধাপ নামিয়ে দিতে, যেভাবে তোমায় উঠিয়েছিলেন ঠিক সেভাবে। এই বাথরুমের ফ্লোরে সবুজ টাইলস বসছে। 24 ঘন্টা এখানে কিছু করা যাবে না, যাও এখান থেকে। সুজয়ের মাথাটা দপ করে জ্বলে উঠল। আমার বাথরুমে টাইলস বসাবে আর আমাকেই জানালে না? তুমি জানো আমার বাথরুমে মেলা লোক ঢোকা আমি পছন্দ করি না। অ্যান্ড গ্রিন ইজ ইন মাই ফেভারিট। তোমার বাথরুম? ও বাবা, তোমার বাথরুম নাকি? হ্যাঁ, ফ্ল্যাটটা কে কিনেছে বাচ্চা? তোমার কেনার জোর আছে? ওসব বাথরুম নিয়ে কাঁদুনি বেশি গাইলে এমন অবস্থা করব যে বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেট ইউজ করতে হবে, বুঝলে? আর যারা কাজ করতে এসেছেন তারা তোমার গোলাম নন যে মেলা লোক করছো। কে মেলায় যায় জানা আছে, তুমি ডুগডুগি বাজাও আর কে নাচে সেটাও জানা আছে। নামটা বলবো সবার সামনে? তোমাকে তোমার বাপ মা শুধু অপদার্থই তৈরি করেনি, সহবত শেখাতেও ভুলে গিয়েছে। বাবাও আমার কপালেই জোটালেন তোমায়। এখন ঘুমোচ্ছেন তাই আর বিরক্ত করছি না। ঘুম থেকে উঠলেই বলবো তোমায় দারুণ ডোজ দিয়েছি। যাও না এখান থেকে, দাঁড়িয়ে আছো কেন? বলে সুজয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে টাইলস বসাতে আসা লোকজনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ওকে বাদ দিন, রাস্তায় এমন অনেক কিছু আসে। আপনারা কাজ করুন তো, 24 ঘন্টার মধ্যে তৈরি চাই কিন্তু। এবার
সুজয়ের দিকে তাকিয়ে বলল, আবার অপমান শোনার জন্য দাঁড়িয়ে আছো নাকি? হ্যাঁ, যাও। ভাগ্যিস কাল অফিসে কথা বলে কদিন ছুটি নিয়েছে, তাই অফিসের তাড়া নেই। সুজয়ের মনে হচ্ছিল যে সে আর মানুষ নয়, আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে। সজোরে ফেটে এই বাড়ি ওই কুৎসিত স্বভাবের মহিলাকে লাভা স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু বহু কষ্টে আত্মসংবরণ করল সে। আসলে রঞ্জিনীর হাবভাব দেখে ওর মাঝে মধ্যে মনে হয় মেয়েটা সত্যি কি এরকম খাপছাড়া আচরণ করছে, নাকি ও আসলে চরম শেয়ানা। হ্যাঁ, শেয়ানা তো বটেই। রঞ্জিনীর আঁচ করার ক্ষমতা প্রখর। ঠিক বুঝে যায় যে কিভাবে সুজয়কে পীড়া দেওয়া যায়। আজ অবশ্য সুজয় খেপল না। এখন তাকে ভালো ব্যবহার করতেই হবে, আর এই লোকগুলো সাক্ষী দিতে পারবে। তাই সে নিচু আহত গলায় বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তোমার বাড়ি, তুমিই করাও কাজ। তাড়াতাড়ি বেসিনে ব্রাশ করে ঝটপট নৈরিতাকে হোয়াটসঅ্যাপ করে দিল সুজয়। মিট মি অ্যাট ব্রিউবেরি অ্যাট 6 PM শার্প। রাত গভীর, বেশ রাত। এই সময় রাস্তার কুকুরগুলো পর্যন্ত ঘেউ ঘেউ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়। বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে সুজয় ভাবছিল কথাগুলো। ভাগ্যিস আজ বাড়িতে বাথরুম তৈরি হচ্ছে নতুন করে, তাই তো বাড়ি থেকে বেরোনোর অজুহাত পেল। আজকে ব্রুবেরি কফি শপে আসল চমকটা লেগেছে সুজয়ের। যে নৈরিতার হাঁটু কাঁপছিল আগের দিন, সে আজ অদ্ভুত রকমের শান্ত। ধৈর্যশীল গলাতেই সুজয়কে নৈরিতা বলেছিল, ভেবে দেখলাম তোমার পক্ষে রঞ্জিনীকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। সুজয় কফি শপের সোফা আর ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে ডুবে গিয়ে বলল, হঠাৎ এই কথা কেন? কারণ রঞ্জিনীর থেকে ডিভোর্স সহজে পেয়ে যাবে ঠিকই, ওর শরীর খারাপের কারণ দেখিয়ে, কিন্তু সেক্ষেত্রে গোটা দুনিয়া তোমায় ছিছি করবে। মনে আছে তুমি একদিন বলেছিলে যে তোমার শ্বশুরই তোমার জীবনে উন্নতি নিশ্চিত করেছেন? তার অসুস্থ মেয়েকে এভাবে ফেলে দেয়া নিশ্চয়ই আশেপাশের লোকজন সমর্থন করবে না। সুজয় একটু অবাক হয়ে গিয়েই বলল, ওকে, অলরাইট, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, ব্যাংকের ওই টাকা, ওই ইনভেস্টমেন্ট, ওগুলো তুমি ডিভোর্স দিলে পাবে না। বিঙ্গো, আগেই তো বলেছি আমার অপমানের দাম ওই টাকাগুলো। কিন্তু এর পরের রাস্তাটা তোমাকেই দেখাতে হবে। কিছু ভেবেছো? ভেবেছি, অপশন অনেক আছে। একবার ভেবেছিলাম কোনোভাবে বাথরুমের গিজার কানেকশন যদি এদিক ওদিক করে কিছু করা যায়, মানে মনে হবে অপঘাতে মৃত্যু। তারপর ভাবলাম না, আসল জিনিস তো বাড়িতেই রয়েছে, ওর ওষুধ, যার নানান রকম সমস্যা রয়েছে। যে অবসাদের শিকার, সে ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য একসাথে খেতেই পারে। হ্যাঁ, এতে অস্বাভাবিক কিছু তো দেখতে পাচ্ছি না। নৈরিতা সুজয়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলেছিল, একটা অপরাধ করতে চলেছি, কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানের ঝুঁকিটা তো নিতেই হবে। সুজয়, আমার ভবিষ্যৎ কিন্তু তোমার হাতেই। প্লিজ প্লিজ ওয়াচ ইউর স্টেপস। রাতে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে সুজয় অল্প হাসল। এই 35 বছর বয়সেও তার সম্মোহনী শক্তি এতটুকুও কমেনি। তবে কি কালকেই আদর্শ দিন, ছুটির দিন, সবারই চাপ কম থাকে। প্ল্যানটা ফেঁদে খুব হালকা লাগছিল সুজয়ের। এমনিতে সবুজ রং তার বিন্দুমাত্র পছন্দ নয়। এদিকে সে বাড়ি ফিরে দেখল বাথরুমে সবুজ রঙের টাইলস বসেছে। এতটাই ফুরফুরে লাগছিল যে সে রাগারাগি করল না মোটেও।
তাকে দেখেই এতক্ষণ জমে থাকা আগুনটা লকলকিয়ে উঠেছিল রঞ্জিনীর দুই চোখে। বাবা বাবা, সকাল থেকে কার সাথে লীলা করে এলে গো? ও নৈরিতা, তাই না? আমি ভাবছি ওকে মিস রিটা বলে ডাকবো। বেশ ক্যাবারে সিঙ্গার আর ডান্সারের মতো ফিল আছে, তাই না? কি বলো সুজয়? অন্য সময় হলে রাত বিরেতে কুরুক্ষেত্র বেঁধে যেত, কিন্তু সুজয়ের আজ ভারী হালকা লাগছে। কাল পরশুর মধ্যে মুক্তির পথ পাওয়া যাবে। রাস্তায় একটা শব্দ হলো, কাক ডাকছে। কুকুরদের রাজত্ব শেষ, এবার কাকেদের সময়। ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠছে। ফুরফুরে মেজাজে এবার ঘুমের ডাইমেনশন যুক্ত হলো। সুজয় হাত বাড়িয়ে পাশ বালিশটা কাছে টেনে নিল। আজ দিনটা বেশ। সকাল থেকে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ। এক ধাক্কাতে তাপমাত্রা অনেকখানি কমে গিয়েছে। জানালার বাইরে প্রচণ্ড জোরে পড়তে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে সুজয়ের মনটা নেচে উঠল। আজ সকলেই বোধহয় কম্বলের তলায়, আর এটাই সময় কাজটা সারার। রঞ্জিনী সকাল সকাল রান্নাঘরে নিজের জন্য মিল্কশেক বানাচ্ছিল। এই বিশাল ফ্ল্যাটে 3টে বাথরুম, একটা রঞ্জিনীর, একটা সুজয়ের, আর একটা বাড়ির অপর প্রান্তে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এখন এই বাথরুম ব্যবহার করা যায়, কিন্তু পাছে রঞ্জিনী আবার অশান্তি জোড়ে, বলে আমার অনুমতি ছাড়া বাথরুমে কেন ঢুকেছ? তাছাড়া ক্যাটকেটে সবুজ রং দেখেই মাথা ধরে যায়। বাড়িতে 3টে বাথরুম থাকা সত্ত্বেও এটাই চেঞ্জ করালো রঞ্জিনী। আশ্চর্য শয়তানি বুদ্ধি, শেহানা। 3 নম্বর বাথরুম থেকে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে সুজয় হাসল নিজের মনে মনে। বলল, আজকে রঞ্জিনীর বাথরুম ইউজ করলে হতো। আজ কিংবা কালকের পর তো এই বাথরুমটা আর রঞ্জিনীর থাকবে না। একবার উঁকি মারল রঞ্জিনীর ঘরে। খাটের পাশে টেবিলটার উপর মিল্কশেকের গ্লাসটা রাখা। গ্লাসের গা দিয়ে গড়িয়ে পড়া জল বলে দিচ্ছে সেটা ঠান্ডা। গ্লাসের মুখ কোস্টার চাপা দেওয়া। রঞ্জিনী ঘরে নেই, হয়তো ফ্ল্যাটের পূর্ব দিকের বারান্দায় কাকদের রুটি খাওয়াতে গিয়েছে। যদিও এই বৃষ্টিতে কাকপক্ষীর কিন্তু দেখা নেই। যাই হোক, তাতে সুবিধে সুজয়ের। টেবিলের একপাশে রাখা একটা প্লাস্টিকের বাক্সে ওষুধগুলো রয়েছে। এই সুবর্ণ সুযোগ, কারণ কাকপক্ষী খাওয়াতে রঞ্জিনী 1 ঘন্টা নেয়। বলে ওরা আমার সন্তান। আজ সন্তানেরাই মাকে সরানোর রাস্তা প্রশস্ত করে দিচ্ছে। হাতে থাকা ফোনটা ভাইব্রেট করল। হোয়াটসঅ্যাপ। নৈরিতা। কাজটা হয়েছে কিনা জানতে চাইছে নৈরিতা। পাল্টা লিখল সুজয়, এই টিভি খুলে বসবো। অর্থাৎ এবার কাজটা হবে। সুজয় চুপিসারে ঘরে ঢুকল। কাজটা সহজ। ওই বাক্স থেকে ওষুধের 2টো স্ট্রিপ ওই মিল্কশেকের গ্লাসে মিশিয়ে দিতে হবে। তারপর ঘণ্টাখানেক, তারপর একটা নাটকের সৃষ্টি। হিমাদ্রিকে ডাকা, হিমাদ্রির ডেথ সার্টিফিকেট দেয়া। হাত কাঁপছে সুজয়ের। প্রথমবার ঠান্ডা মাথায় একটা মানুষকে সরিয়ে দেওয়া, মানে যার সাথে 7 পাক, কিন্তু সেই 7 পাকের বন্ধন
নৈরিতা ব্যাংক ব্যালেন্স আর ইনভেস্টমেন্টের সামনে তুচ্ছ। ফোনটা এখন নিজের থেকে দূরে রাখতে হবে। এই মুহূর্তে কোনো ডিস্ট্র্যাকশন চায় না ও। খাটের উপর ফোনটা রেখে দিয়ে হিংস্র সাপদের মতো এগিয়ে গেল সুজয়। প্লাস্টিকের বাক্সটার সামনে দাঁড়ালো এসে। এর মধ্যে রয়েছে গোছা গোছা ওষুধ। বেশি নয়, 2টো ফাইল এর মধ্যে হালকা করে দিলেই হলো। পাশে পড়ে থাকা চিমটে দিয়ে বাক্সের লিডটা তুলল সুজয়। ওই তো ওষুধের স্ট্রিপ। একটা স্ট্রিপেই খালাস হয়ে যাবে সবকিছু। 2 নম্বরটা ইন্স্যুরেন্স। ওষুধটা বের করতে যাবে এমন সময় একটা চাবুক এসে পড়ল সুজয়ের ওপর। মৌখিক চাবুক। ওখানে কি করছো? আমায় ওষুধের ওভারডোজ করিয়ে মেরে ফেলার প্ল্যান করছো, তাই না? রঞ্জিনী। সুজয় ইলেকট্রিক শক খাওয়ার মতো পেছনে ঘুরে তাকিয়ে দেখে রঞ্জিনী। বেজ রঙা হাউস কোটের উপর চুলটা খোলা, সুন্দর কিন্তু ভয়ঙ্কর। শঙ্খচূড় যেমন সুন্দর কিন্তু ভয়ানক বিষধর। আজ রঞ্জিনীর মুখে বিষের পরিমাণ অনেক বেশি। আশেপাশে মেঘ মৃদু গর্জন করে উঠল। রঞ্জিনী খিলখিলিয়ে হেসে বলল, আচ্ছা, তোমার ওই মিনমিনে ভাব দেখেই মনে হয়েছিল কিছু তো একটা তুমি করবে, কিন্তু এত তাড়াতাড়ি করবে ভাবিনি গো। দেখবে দেখবে চিৎকার করবো, দেখবে কেমন আশেপাশের লোক ডেকে তোমায় মার খাইয়ে পুলিশের হাতে তুলে দেবো, দেখবে। সুজয় চেষ্টা করে বোঝানোর। আরে না না, তুমি ভুল বুঝছো। আমি দেখছিলাম যে ওষুধগুলো ঠিক করে খাচ্ছ কিনা। ওষুধ খেলে তো তোমারই ভালো। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি বোধহয় নিজের বাপের নামটাও মিথ্যে বলবে, তাই না সুজয়? আমি যখন এখানে পড়ে থাকি, আমার যখন অ্যাংজাইটি অ্যাটাক হয়, তখন তোমার মনে থাকে না? তখন বোধহয় নৈরিতা নামের ওই মেয়েটার সাথে তোমার খেলা চলে, তাই না? তোমায় আমি এত সহজে ছাড়বো না। তোমায় আমি জ্বালিয়ে জ্বালিয়ে তিলে তিলে খতম করব। রঞ্জিনীর আক্রমণে সাময়িক ছেদ পড়ল। খাটের উপর রাখা ফোনটা ভাইব্রেট করে উঠেছে। সুজয় দেখল স্ক্রিনে ফুটে উঠেছে নৈরিতার হাসি মুখ। রঞ্জিনীর মুখ থেকে তক্ষুনি একটা অশ্রাব্য শব্দ বের হলো। Oh, now this bitch is calling. That pathetic dirty creature. সুজয় এগিয়ে আসার আগেই রঞ্জিনী ছো মেরে ফোনটা তুলে নিল। আবার সেই কুৎসিত হাসিটা দিয়ে বলল, আজ ওকে জিজ্ঞেস করব, তুমি এত নোংরা প্রাণী বলেই কি এরকম একটা নোংরা প্রাণীর গায়ের সাথে সেটে থাকো, যেন ঘেউ কুত্তার গায়ে ইটুলি? জিজ্ঞেস করব তোমার গায়ের দুর্গন্ধ ওর কেমন লাগে। ও কি তোমার মতো জন্মগত কালসাপ, না তুমি ইনফেক্ট করেছো? একসাথে এত থাকলে ইনফেকশনই তো ধরবে, পচে গলে মরবে তোমরা দুজন। সুজয় বুঝতে পারে নৈরিতা কেন ফোন করছে। মিশন স্ট্যাটাস জানতেই। ফোনটা মাঝে কেটে গিয়েছিল, আবার ভাইব্রেট করা শুরু করলো। সুজয়ের মাথার পারদ চড়ছে। একে স্ত্রী, আর তার উপর নৈরিতার বোকামি। ধরছি না দেখেও কেন কল করছে? সুজয় বলল, কি আজে বাজে বকছো? একজন কলিগের সঙ্গে এরকম সম্পর্ক আমি ভাবতেও পারি না। বাবা, কি মিথ্যে আমার সোনামনা বাবুটা। তো সোনামনা বাবু, তোমার ফোনের গ্যালারি খুলে দেখি একটু, কার সঙ্গে কি অবস্থায় তোমার ছবি রয়েছে দেখি। হ্যাঁ, আচ্ছা, নৈরিতাকে জিজ্ঞেস করবো? সরি, মিস রিটাকে জিজ্ঞেস করি একবার। নিশ্চয়ই বলবে, তাই না? জিজ্ঞেস করি কেমন? বলেই রঞ্জিনী ঘর থেকে তীব্র গতিতে বেরিয়ে গেল। সুজয়ও দৌড়লো পেছন পেছন। কি করে বসে ঠিক নেই। হয়তো ফোন আনসার করে নৈরিতাকে গালাগালি শুরু করলো। সুজয় দেখল ফোন হাতে রঞ্জিনী নতুন টাইলস বসানো বাথরুমে ঢুকল। 24 ঘন্টা হয়ে গিয়েছে। সুজয় দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। বাথরুমটা খুব একটা বড় নয়, একপাশে কোমোড। ফোনটা আবার ভাইব্রেট করছে। কোমোডের পাশে দাঁড়িয়ে রঞ্জিনী বলল, ও মা, তোমার ফুলটুসি তো দেখছি তোমায় ছাড়া থাকতে পারছে না। হ্যাঁ, বৃষ্টির দিন একটু বেশি পুরকি বলো। আচ্ছা, তোমার মা বাবার সম্পর্ক কেমন ছিল? আমাদের মতো? যদি আমাদের মতো হয় তাহলে তোমাকে আনলেন কেন গো? বর্ষণ করাননি কেন? তোমার স্বর্গবাসী মাকে প্ল্যানচেট করে ডেকে জিজ্ঞেস করি।
তার আগে অবশ্য তোমার এই ক্যাবারে ডান্সার নৈরিতা মানে সরি মিস রিটাকে আনসার করে দেখি ওর ফেভারিট ডান্স মুভ কি। দেখো ক্রমাগত কল করছে, ডেসপারেট। এবার আর পারল না সুজয়। বিষ সহ্য করার একটা লিমিট আছে। সবাই সর্বংসহা নয়। চাপা গলায় সুজয় বলল, ইউ আর ডিসগ্রেস। ফোনটা এক্ষুনি না দিলে তুমি এখানে থাকবে না, কিন্তু আমি থাকবো। আরে যাও যাও, জানা আছে যার বাবার পাড়ার সবজিওয়ালার কাছে ধার থাকে তার ছেলের আবার এরকম গলা। ব্যাপারটা কি বলো তো, তোমার গায়ে আগুন জ্বালিয়ে তোমায় তিলে তিলে পুড়তে দেখলে আমার আত্মার শান্তি হবে। তা তো বলবেই। তোমার কিন্তু কোনো অসুস্থতাই নেই, তুমি শেয়ানা। হ্যাঁ আলবাত শেয়ানা বলেই তো কি সুন্দর তোমার ফুলটুসির নাম দিলাম, মিস রিটা। তুমি ওর নামে আর একটাও কথা বলবে না। ফোনটা দেবে কি? বাবা ইস মর্দ কো আবার দর্দ ভি হোতা হ্যায়। দেখি তোমার ক্ষমতা, ফোনটা নিয়ে দেখাও একবার। সুজয় দরজার সামনে দাঁড়িয়েছিল। রঞ্জিনী আজ অনেক কিছুই বলছে, আগেও বলেছে। ঘুমের ওষুধ খাওয়ানোর প্ল্যানটা এক্সিকিউট করতে হবে বলে সুজয় চুপ করেছিল এতক্ষণ। আজ যখন দেখল পাকা ঘুঁটি কেঁচে গিয়েছে, তখন অন্তত ফোনটা হাত থেকে ছিনিয়ে নেওয়া উচিত। বাইরে প্রচন্ড জোরে একটা বাজ পড়ল। সুজয় এগোতে গেল রঞ্জিনীর দিকে। এক পা বাড়িয়ে বুঝল কিছু একটা গোলমাল হয়েছে, বড় গোলমাল। কিন্তু সেই গোলমালটা ধরার আগেই সে বুঝল শরীরটা বেসামাল ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিছুটা শূন্যে হুমড়ি খেয়ে। আর কিছু বোঝার আগেই কোমরের সামনের অংশটায় সজোরে ধাক্কা খেল সুজয়ের মাথাটা। একটা চাপা শব্দে বোঝা গেল মাথা প্রায় দুভাগ। সুজয় আর কিছু বোঝার মতো অবস্থায় নেই। রঞ্জিনী দেখল সুজয়ের মাথায় একটা বিশাল হাঁয়ের সৃষ্টি হয়েছে, তার থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে রক্ত আর ঘিলু। রঞ্জিনীর বমি পেয়ে গেল। একটা ডাক্তারকে কল করতে হবে। হাত পা তার কথা শুনছে না। বহু কষ্টে তাদের শাসন করে রঞ্জিনী ফোন করল। হ্যালো হ্যালো, হিমাদ্রি? হ্যাঁ রঞ্জিনীদি বলো। হিমাদ্রি হিমাদ্রি হিমাদ্রি, মিশন সাকসেসফুল হিমাদ্রি। ওই দিক থেকে চাপা উল্লাস ভেসে এলো। কি বলছো? একদম, এই তো বাথরুমে পড়ে রয়েছে। তুই যেভাবে বলে দিয়েছিলিস ঠিক সব অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। আমার ঘরে মিল্কশেকের গ্লাসের ফাঁদ পাতি, সেই ফাঁদে ও পাও দিয়ে দেয়, তারপর ওকে গালিগালাজ করে বাথরুমে টেনে আনি। একে নতুন টাইলস বসানো, পেছল তো ছিলই, আর আর তারপর তোর কথা মতন সেই টাইলসের মধ্যে কয়েকটা সবুজ রঙের সাবানের টুকরো ছড়িয়ে দিয়েছিলাম। ওই নৈরিতা মেয়েটার নাম আমি আগে দু একবার শুনেছি। আজ আবার সেই সময় লাকিলি ওর ফোনটা এসে গেল, তাই ওকে চুটিয়ে গালি দিচ্ছিলাম। ওর পরিবার নিয়েও সেসব শুনেও মাথা ঠিক রাখতে না পেরে বাথরুমে ঢুকে একটা সাবানের টুকরোয় পা দিয়ে আছাড় খেয়ে পড়ে মাথা কোমরে লেগে প্রায় 2 ভাগ হয়ে গেছে হিমাদ্রি। ঠিক হিসেব করে সবুজ সাবানের টুকরো ছড়িয়ে রেখেছিলাম, সবুজে সবুজে মিশে একাকার হয়ে গিয়েছে। তবে এখন সেই সবুজ ওর রক্তের রঙে মিশে গিয়েছে। ধরতেই পারেনি গর্ধবটা। আওয়ার প্ল্যান ওয়াজ এক্সিকিউটেড টু পারফেকশন হিমাদ্রি। ভাগ্যিস ও তোর কাছে গিয়ে ওই ওষুধের ওভারডোজের কথাটা বলে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই কুড প্ল্যান। কিন্তু ও কি বেঁচে? আঘাতের মাত্রা দেখে মনে হচ্ছে বেঁচে থাকলেও বেশিক্ষণ নেই। রঞ্জিনীদি, তুমি একটা কাজ করো, একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো ইমিডিয়েটলি। সন্ধ্যের পর ঘুম থেকে উঠে মৃতদেহ ডিসকভার করবে, মনে থাকবে? কিন্তু হিমাদ্রি, বলো। তুই আর কতদিন আমায় রঞ্জিনীদি বলে ডাকবি? হ্যাঁ, আমার বাবা তোকে পড়িয়েছেন। তোর বাবা আমার বাবার কর্মচারী হওয়ার জন্যই তুই শত ইচ্ছে থাকলেও আমায় রঞ্জিনী বলে ডাকতে পারিসনি। তুই জানতিস হিমাদ্রি, তুই জানতিস আমি তোকে কি রূপে পেতে চাই।
তুইও তো সেবার দুবরাজপুরে পাথরের আড়ালে আমায় জাপটে ধরে বলেছিলিস, বিয়ে তোমার যার সাথেই হোক, তোমায় আমি পেয়ে দেখাবই। বিপিন জেঠু আর নেই, আপাতত তোমায় অভিনয় করতে হবে, অসুস্থতার অভিনয়। সেদিন থেকেই সেদিন থেকেই আমাদের পরীক্ষা চলছে রঞ্জিনী। আমি রোজ ভেবেছি কিভাবে তোমায় পাবো। তুমি ছাড়া আমি কোনোদিন কিছু ভাবতেই পারি না। আমার জন্য তোমায় খুব কষ্ট সহ্য করতে হয়েছে না? বিয়ে নামক একটা মৃতদেহ টেনে বেড়াতে হয়েছে। আমি সব ঠিক করে দেব, তোমার জীবন আবার নতুন করে সাজাবো। একটু বিশ্বাস রাখো। হিমাদ্রি, হিমাদ্রি, তুই একবার আমায় বুকে জড়িয়ে ধরবি? একবার কেন, সারা জীবন। কিন্তু এই পরিস্থিতিতে শোন, আমার একটা প্ল্যান আছে। আজ সন্ধে যখন টাইলস থেকে সাবানের টুকরো তুলে মৃতদেহ ডিসকভার করে থানা পুলিশে খবর দেব, আমি খুব কাঁদব। তখন তুই আসবি খবর পেয়ে, আর আমায় জড়িয়ে ধরবি, আশ্বস্ত করার নাম করে হলেও জড়িয়ে ধরবি। আর তারপর আমায় দুবরাজপুর ওই পাহাড়ের কাছে নিয়ে যাবি। ওখানেই তো সব শুরু হয়েছিল বল। আমাদের কথা পরে কেউ শুনলে হয়তো তোকে আর আমাকে ক্রিমিনাল বলবে, কিন্তু সুজয় তো আমায় সরিয়ে দিতে চেয়েছিল বল। ও পারেনি, আমি পেরেছি। সবার চোখে আমি কি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু সারা জীবন তোর রঞ্জিনী হয়ে থাকতে চাই। আমাকে জড়িয়ে ধরবি তো হিমাদ্রি? আমি তোর, শুধু তোর। প্রেম যেমন সব ঠিক করে দেয়, তেমনি সব ওলট পালটও করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই, ওলট পালট করলেও সে স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্ন দেখেই অনেকটা অজানা অন্ধকার রাস্তায় হাঁটতেও রাজি হয়ে যায় মানুষ। এবার কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এই বিবেচনাটা আপনার ওপরই ছাড়লাম। But as they always say, all is fair in love and war. শুনলেন অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com অন মির্চি বাংলা। আজকের গল্পের নাম শেয়ানা। গল্প লিখেছে পুষ্পল গাঙ্গুলি, কথক মীর, সুজয়ের চরিত্রে মির্চি সোমক, নৈরিতার চরিত্রে গোধূলি, হিমাদ্রির চরিত্রে অগ্নি। সাউন্ড ডিজাইন করেছে রিভু, পাবলিসিটি এন্ড ক্রিয়েটিভ বাই অল্টো। সূত্রধর আমি মির্চি লাজবিন্দি, আর আইডিয়েশন, রেকর্ডিং, ডিরেকশন এবং রঞ্জিনীর ভূমিকায় ছিল মির্চি অয়ন্তিকা। যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, প্রেম.com যদি আপনিও গল্প পাঠাতে চান তাহলে 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকে টাইপ করে মেল করুন গল্প টু prem.com@gmail.com as in premdotkom@gmail.com। সাথে নিজের নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারটি জানাতে ভুলবেন না কিন্তু। পরের সপ্তাহে আরও একটি প্রেমের গল্প নিয়ে আমরা কিন্তু হাজির হচ্ছি অন prem.com। Mirchi Bangla presents Prem.com.